নমস্কার। আজ আমি আপনাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ জীবনী সম্পর্কিত একটি বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখতে থাকুন। নমস্কার। আজ 23শে জানুয়ারি। ভারতবর্ষের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে আজকের দিনে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। ওনাদের পৈতৃক ভিটে ছিল অধুনা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কোদালিয়ায়। প্রথমে কটকে, তারপর কলকাতায় পড়াশুনো করেন। তারপর ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতবর্ষের জনপ্রিয় ও সর্বকালের যোগ্যতম দেশনায়ক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে এসে যোগ দেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। আজাদ হিন্দ ফৌজ তৈরি করে প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ সরকার। হাজার হাজার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও নেতৃত্বকে সম্মান করে যুক্ত হয়েছিল আজাদ হিন্দ ফৌজে ব্রিটিশদের ও দেশের গদ্দারদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে। আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার বীর যোদ্ধা আজ ভেকধারী স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের চক্রান্তে চিরতরে হারিয়ে গেছে। কোনো ইতিহাসের পাতায় তাদের স্থান দেয়নি। ভারতবাসীর প্রিয় নেতা সুভাষচন্দ্র বসু আজ নেতাজি সুভাষচন্দ্র বসু নামে বিখ্যাত হয়ে অমর হয়ে আছে। সেই সঙ্গে তার প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের সমস্ত সেনা অমর হয়ে আছে। আজাদ হিন্দ ফৌজ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রশাসক হিসেবে কেমন ছিলেন তার স্মৃতি ও কাহিনী আজও বয়ে চলেছে কলকাতা পৌরসভা। এক সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য সুভাষচন্দ্র বসু কাউন্সিলর নির্বাচিত হন। পরে কলকাতার মেয়র হিসেবে কাজ পরিচালনা করেন, কিন্তু বিপ্লবীদের সাথে যোগাযোগের অভিযোগে 1924 সালে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে। 1927 সালে তিনি জেল থেকে ছাড়া পান। 1927 সালেই তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1931 সালে মেয়র সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে একটি মিছিলে ব্রিটিশ পুলিশ লাঠিচার্জ করে মেয়র সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে। সেখানেই প্রশাসনিকভাবে কলকাতার পৌরসভার সাথে তার সমস্ত সম্পর্ক তিনি শেষ করেন। কলকাতা পৌরসভার মেয়র হিসেবে তার যে সমস্ত অবদান তিনি রেখে গিয়েছেন সেগুলি হলো অবৈতনিক প্রাথমিক শিক্ষা, গরিবদের জন্য চিকিৎসা পরিষেবা, মানুষের জন্য সস্তায় পুষ্টিকর খাবার ও দুধ সরবরাহ, গরিবদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, যানবাহন ব্যবস্থার উন্নতি সাধন। এছাড়াও পৌরসভার খরচ কমিয়ে পৌরসভার উন্নতি সাধন। একবার বর্ষাকালে পুরবাসীর কষ্টের কথা শুনে জল নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য নিজে সেই এলাকায় গামবুট পরে কাজের তদারকি করতে পৌঁছে গিয়েছিলেন। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের কাছে বাড়তি খরচ দাবি করেন। ব্রিটিশ সরকার দাবি না মানায় নিজের বেতনের অর্ধেক পৌরসভার উন্নতির জন্য তহবিলে দান করতেন। পরে ব্রিটিশ সরকার তার দাবি মেনে নেন, কিন্তু মেয়র সুভাষচন্দ্র বসু তার বেতনের অর্ধেক দান অব্যাহত রাখেন। এই আমাদের নেতাজি, মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর মহানেতা আমাদের নেতাজিও রাজনৈতিক চক্রান্তের শিকার হন। সর্বসম্মতভাবে পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির পক্ষ নেতারা নেতাজির বিরুদ্ধে লাগাতার বিরোধিতা জারি রাখেন। নানান সময় নিজের কাজ পরিচালনা করতে অসুবিধা হতে থাকে। সেই কারণে উনি কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন। নেতাজি মনে করতেন অহিংস আন্দোলন ও সত্যাগ্রহ আন্দোলন
স্বাধীনতা আনতে পারবে না। তাই সশস্ত্র আন্দোলনের লক্ষ্যে গোপনে দেশ ত্যাগ করেন। সোভিয়েত রাশিয়া, জার্মানি হয়ে জাপানে পৌঁছান। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভারতীয় যুদ্ধ অপরাধী ও প্রবাসী ভারতীয়দের নিয়ে জাপানি সরকারের অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক সহযোগিতা নিয়ে তৈরি করেন আজাদ হিন্দ বাহিনী। সেই বাহিনীতে পরে বার্মা, সিঙ্গাপুরের বহু ভারতীয় শ্রমিক যোগদান করেন। তারপর নেতাজির গন্তব্য হয় ভারত। মায়ানমারের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ভারতের মাটিতে মণিপুরের ইম্ফলে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজাদ হিন্দ ফৌজ সরকার প্রতিষ্ঠা করেন। যখন ভারতের অন্যান্য নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশদের পক্ষ অবলম্বন করছেন, তখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অবশেষে দেশীয় নেতাদের অসহযোগিতা, অর্থনৈতিক ও সামরিক ক্ষতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে আজাদ হিন্দ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। যদি ওই সময় দেশের সমস্ত নেতা একজোট হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার ও বাহিনীকে সাহায্য করত, তাহলে হয়তো স্বাধীনতা অতি দ্রুত আসত। সাহায্য করা তো দূর, ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছিলেন সেই সময়। ভগ্ন হৃদয়ে আমাদের প্রিয় নেতাজি হারিয়ে গেলেন চিরতরে। বহু গবেষণা ও বই থেকে যেটুকু জানা যায়, নেতাজি প্লেন দুর্ঘটনায় নিহত হয়নি। চরম মুহূর্তে নেতাজি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণাতে দুজনের স্বাক্ষর আছে। একজন আমাদের দেশের তখনকার বিখ্যাত নেতা, দ্বিতীয় জন লর্ড মাউন্টব্যাটেন। ডক্টর আলোককৃষ্ণ চক্রবর্তীর লেখা শৌলমারীর সাধুই কি নেতাজি বইয়ের 2টি খণ্ড শেষ করার পর বুঝতে পারি, অন্তর্ধান হওয়ার ঘটনাটি ছিল আমাদের নেতাজির সাজানো ঘটনা। জাপান রেডিও থেকে প্রচারিত ওনার মৃত্যু সংবাদ প্রচার ছিল ওনার নির্দেশে। উনি যে দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, সে দেশ থেকে দূরে থাকতে পারেননি। উনি শৌলমারীর আশ্রম সহ অনেক আশ্রমেই সাধু হয়ে শেষ জীবন কাটিয়ে গিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যে ব্রিটিশের ভিত নাড়িয়ে দিয়েছিল, তাকে মারা এত সোজা নয়। চরম মুহূর্তে নেতাজি বইটি পড়ে জেনেছি, মৃত্যু বারবার তার কাছে এসে অসহায়ের মতো ফিরে গিয়েছিল। ব্রিটিশদের গুপ্তচর সংস্থা, ওই গুপ্তচর বাহিনীর আক্রমণও তাকে মারতে পারেনি। সহকর্মীরা ব্রিটিশদের গুলিতে লুটিয়ে পড়েছে, কিন্তু আমাদের নেতাজি অক্ষত অবস্থায় ফিরে এসেছে তার ডেরায়। বার্মা থেকে দামি নেতাজি সাজিয়ে নিজে ছদ্মবেশে পুলিশকে দেখা দিয়ে গাড়িতে করে পালিয়ে গিয়েছেন। গ্রেপ্তারের আশায় ফাঁদ পেতে থাকা পুলিশের কাছে গাড়ি থামিয়ে সন্দেহ কাটানোর জন্য নিজেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ির কাঁচ নামিয়ে বলেছেন, আপনারা কি নেতাজিকে ধরতে এসেছেন? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই ওনার কনভয় এসে যাবে, আশা করি দেখা পেয়ে যাবেন। আমিও ওনার নিয়ে রিপোর্ট লিখতে এসেছি বলে পালিয়ে গেছেন। সারাদিন অপেক্ষা করার পর ব্রিটিশ গুপ্তচর সংস্থা বুঝতে পেরেছে ওই ব্যক্তিই মনে হচ্ছে নেতাজি ছিল। নেতাজি তখন তাদের হাতের নাগালের বাইরে। নেতাজিকে ধরা ও নেতাজির মৃত্যু এত সোজা নয়, তাই আজও তার মৃত্যু রহস্যে মোড়া। আপামর ভারতবাসীর হৃদয়ে মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বর্তমানে হয়তো বেঁচে নেই,
কিন্তু বিমান দুর্ঘটনায় তিনি মারা যাননি। তিনি ভারতেই শেষ জীবন কাটিয়ে গিয়েছেন। প্রাচীন ভারতের ঐতিহ্য ও শান্তির আশ্রয় বিভিন্ন আশ্রমে। হে মোর বীর মহান নেতা, তোমায় জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম। জয় তু নেতাজি, জয় তু নেতাজি, জয় তু নেতাজি। শুনছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনী সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার আগামী ভিডিওতে। ধন্যবাদ।